কমলসুরি। মা, মা, আরে বেঁচে থাক বাবা। কি ব্যাপারটা কি? মা, ভগবান তোমার শুনে নিল। তাই কি হয়েছে ওখানে? তোমার ছেলে এপিপি হয়ে গেছে মা। এপিপি? এপিপি মানে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। আচ্ছা, এবার আমি সরকার দিক থেকে অপরাধীদের বিরুদ্ধে কেস লড়বো আর ওদের শাস্তি দেব। বাবার এটাই স্বপ্ন ছিল না মা, আর সেটা পুরো হয়ে গেল। হ্যাঁ বাবা, ওনার এটাই ইচ্ছা ছিল। উনিও জীবনভর জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন। কিন্তু একটা কথা মনে রাখবি বাবা, ন্যায়ের মন্দিরে কখনো সত্যতার আলোর কখনো হাল ছাড়বে না বাবা। হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি যে আমি প্রাণ দিয়ে দেবো, কিন্তু সততা, বিচার আর সত্যির বিরুদ্ধে কোনোদিন যাব না। হ্যাঁ। প্রসাদ। আগে ঠাকুরকে প্রণাম করে আয় বাবা। আচ্ছা। হ্যালো শর্মা, অ্যাকর্ড হয়ে যাবে, নো প্রবলেম। না না, ওকে, সি ইউ লেটার। হ্যাঁ, বাই। মে আই কামিং স্যার? ও প্রকাশ, এসো ভাই এসো। স্যার আমায় আশীর্বাদ দিন। স্যার আপনি তো আমার গুরু আছেন। প্রকাশ, তুমি অনেক ব্রিলিয়েন্ট আর ইন্টেলিজেন্ট আছো। তুমি আশীর্বাদ চেয়েছো, আমাকে গুরু বলেছো, তো আমিও তোমাকে একটা কথা বলবো। দেখো প্রকাশ, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গা কোনো দলের সম্মান আছে। আগে চালাক তো সেই আছে যে এই দলকে ঠিক মতো পার করে ফেলে। হ্যাঁ, আর সেটা তখন হবে যখন মানুষের হাতে সাকসেসের মজবুত রশিদ থাকবে। বোঝানোর জন্য ধন্যবাদ স্যার। আমি আপনার কথা সবসময় মনে রাখবো। গুড, বসো বসো। বসো প্রকাশ। প্রকাশ, এই কিছু ফাইল আছে, এটা তুমি ভালো করে দেখে নিও। এমনিতেও তুমি তোমার দায়িত্বটা ভালো মতো বোঝো। প্রকাশ, তাহলে আমি আসছি। আমাকে জাস্টিস শ্রীবাস্তবের কোর্ট অ্যাটেন্ড করতে হবে, আর 2-4টা জামানতের কেসেস আছে, ওটা তুমি বুঝে নিও। হ্যাঁ। চলো আসছি, বাই। কে আছে? কে আছো?
আমি জিজ্ঞেস করছি কে আছো? প্রকাশ, প্রকাশ, ইয়েস স্যার। আমি তোমায় কয়েকটা ফাইল দিয়েছিলাম, ওখানে একটা সুন্দরলালের ফাইল ছিল, ওই ফাইলটা আমাকে দিয়ে দাও। প্রকাশ, ওই ফাইলটা দিয়ে দিন প্লিজ। স্যার ওই হ্যাঁ হ্যাঁ, ওই সুন্দরলাল ভালো ফাইল। এই তো ফাইলটা। স্যার এই তো সেই ফাইল, দেখো। ওকে, वकील बाबू, আরে প্রকাশ, এসে গেছিস তুই? কেমন ছিল আজকের দিনটা তাহলে? ঠিক ঠিক ছিল মা। যা বাবা, হাত মুখ ধুয়ে নে, আমি খাবার বাড়ছি। না মা, আমি বাইরে যাব, খুব দরকারি কাজ আছে। ঠিক আছে, তাহলে তৈরি হয়ে নে, আমি চা নিয়ে আসছি। হুম। কি হয়েছে বাবা? বাথরুমে কাঁচে রক্ত দিয়ে কিছু লেখা ছিল। কি? আমি দেখে আসছি। আরে বাবা, এখানে তো কিছুই নেই, কাঁচেতে তো কিছুই লেখা হচ্ছে না।
বাবা, ওখানে তো কিছুই নেই। না মা, ওখানে বাবা, এই আদালতে খুন খারাপা ছাড়া আর কিটাই বা হয়? এই সব কথা নিজের মন থেকে বের করে দে। এটা তোর বাড়ি, এটা আদালত নয়। হুম, আরে হ্যাঁ, তুই বাইরে যাবি তাই না? হ্যাঁ। তুই তৈরি হয়ে নে, আমি চা নিয়ে আসছি। প্রকাশ, কি হয়েছে? এত চুপচাপ রয়েছো, কোনো কথা বলছো না। আজ তোমার পাবলিক প্রসিকিউটর হওয়ার প্রথম দিন ছিল, আর না কোনো ট্রিটের কথা, না কোনো ডিনারের কথা। কত সিরিয়াস হয়ে তুমি। আরে আচ্ছা, এত সিরিয়াস হয়ে তোমার ট্রিট না দেওয়ার কোনো ধান্দা নেই তো? অ্যান্ড বিলিভ মি, যদি এরকম কিছু থাকে তাহলে আমি তোমায় কঞ্জুস মাক্কি চুস বলে ডাকবো। না অঞ্জলি, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে কি হয়েছে? অঞ্জলি, তোমার মনে আছে আজ থেকে 6 মাস আগে আইন কুমারসুরি নামের একটা মেয়েকে মৃত্যু শাস্তি দিয়েছিল? মনে আছে? হ্যাঁ, মনে আছে আমার। খুব সনসনি ছড়িয়ে গেছিল এই খবরটাতে। একটা মেয়ে হয়েও এরকম একটা অপরাধ করেছিল, আর সেটার শাস্তিও পেয়েছিল ও। কিন্তু প্রকাশ, এই আমাদের ডিনারের মধ্যখানে কোমল সুরি কোথা থেকে এলো? অঞ্জলি, আজকে সকাল থেকে আমি একটা বিপদে আছি এই ব্যাপারটাই নিয়ে। এটা কি করে? অঞ্জলি, আজকে অফিসে আমি আমার কেসের ফাইল দেখছিলাম। ওই ফাইলে স্টেট ভার্সেস সুন্দরলাল লেখা ছিল, আবার ওটা নিজেতেই মুছে গেল হঠাৎ। আর ওটাতে রক্ত দিয়ে লেখা ছিল স্টেট ভার্সেস কোমল সুরি। এসব কি প্রকাশ? তোমার মাথায় প্রথম দিন থেকেই এপিপি ঢুকে গেল? প্লিজ অঞ্জলি, বিলিভ মি, আমি সত্যি বলছি। ওই ওই ফাইলটা সুন্দর লালই ছিল। ইট ওয়াজ সুন্দর লালস ফাইল। আচ্ছা, এইসব কথা ছাড়ো। আজকে যখন আমি স্নান করছিলাম তখন ওয়াশরুমের কাঁচেও লেখা ছিল, আর নিজেতেই মুছে গেল। এইসব হচ্ছেটা কি? প্রকাশ, এসব বলে তুমি আমায় খুব ভয় দেখাচ্ছ। অঞ্জলি, আই এম সিরিয়াস, দেখো প্রকাশ, আমি যদি কোনো সাইকিয়াট্রিস্ট হতাম আমি তোমায় বলতে পারতাম কি ব্যাপার। কিন্তু যতদূর আমার মনে হয় যে কখনো কখনো মানুষের মনেতে অনেক কিছু গীতে থেকে যায়, সেগুলো বের করে ফেলা ভালো হয়। প্রকাশ, শোনো, এদিকে দেখো। এইসব কথাগুলো, চিন্তাকে, ভাবনাকে নিজের মন থেকে বের করে ফেলো। আর আজকের এই শুভ দিনেতে নিজের প্রেমিকাকে একটা সুন্দর টেস্টি চাইনিজ ডিনার করাও। চলো খেতে যাই। চলো। কে তুমি? কে আছে? কে আছে? আমাকে বাঁচাও। কে আছে? আমাকে বাঁচিয়ে নাও বাবু, আমার সাহায্য করো। আমার নাম কোমল সুরি।
শোনো, বাবা, এটা তুই কি বলছিস? এখন আদালতের কথাও তুই স্বপ্নতে দেখছিস? মা আমি তোমাকে কি করে বোঝাবো? আমি কিন্তু এটা কোন স্বপ্নের কথা চলছে ভাই? দেখ না মা, তুই দেখ, এবারের স্বপ্নতেও ও অঞ্জলি, আমি কুমোরশুরীকে স্বপ্নতে দেখলাম। দেখুন না মা, আপনিই দেখুন, এটা তো সরাসরি অন্যায়, তাই না? কি অন্যায়? তাও আমার থাকা সত্ত্বেও তুমি অন্য কোনো মেয়ের বিষয়ে ভাববে, তাহলে এটা তো ভুল, তাই না? প্লিজ অঞ্জলি, আমি আর কি মারছি না, আমি সত্যি বলছি। তুমি সত্যি বলছো না। আর মিস্টার প্রকাশ, এটাতে একটা কথা তো একদম সোজা। কি কথা? ওটাই যেটা আমি কাল রাত তোমাকে বলেছিলাম। প্রকাশ, 6 মাস আগে কোমলের সাথে যা হয়েছিল সেটা তোমার মনের উপর খুব বাজেভাবে ঘর করে নিয়েছে। এটাই হচ্ছে তার কারণ যে এখন সেই সব জিনিসগুলো ভ্রম সেজে তোমার সামনে আসছে, কখনো একটা স্বপ্নের রূপ নিয়ে। এটা তোমাকে বার করতে হবে প্রকাশ। না, তুমি ঠিকই বলছো, এইসব ভ্রম আর স্বপ্নর ব্যাপার আছে, এটার সত্যির সঙ্গে কোনো ব্যাপার নেই। ইউ আর রাইট। যদি আমার কথা তোমার সত্যি মনে হয়, তাহলে এসব কথা নিজের মন থেকে বের করে ফেলছো না কেন? এবার এটাই করতে হবে। যাই হোক, আমাকে তাড়াতাড়ি আদালতে যেতে হবে। পুলিশ একটা বিপজ্জনক অপরাধীকে ধরেছে, আর ওকে পুলিশ রিমান্ডে নিতে হবে। শুনেছি ওর বড় লোকের সঙ্গে খুব জানাশোনা আছে। ঠিক আছে, আমি যাচ্ছি মা। চলো, তুমি যাও, কিন্তু আমি তো মায়ের সাথেই বসবো এখন। আরে বাবা, এসব বসাবসি তো হবে। তোমরা দুজন তাড়াতাড়ি বিয়ে করে এই ঝঞ্ঝটটাকে শেষ করো। যাই হোক, আমি আগে ওই ঝঞ্ঝটটাকে দেখে নিই, তারপর। আচ্ছা, আয় মা। আসছি। অঞ্জলি মা, দুদিন ধরে ওর কথা শুনে আমার তো খুব ভয় করছে। আপনি কেন চিন্তা করছেন মা? কখনো কখনো জীবনে এরকম হয়ে থাকে, কিছু কিছু জিনিস মনেতে ঘর করে বসে। কিন্তু মা, প্রকাশ একদমই ভীতু নয়। এমনিতেও ভ্রম আর স্বপ্ন তো ভুলে যাওয়ারই জিনিস হয়। এবার সব ঠিক হয়ে যাবে মা। হ্যাঁ মা, ঠাকুর করুক যেন এমনই হয়। চলুন মা, ব্রেকফাস্ট করে নিন। চলো। প্রকাশজি, অনেক মুশকিলেই অপরাধী পুলিশের হাতে এসেছে। এর জামিন হওয়া উচিত নয়। ইন্সপেক্টর, আপনি চিন্তা করবেন না। আমার মনের এইরকম অপরাধীর জন্য কোনো মোহমায়া নেই, যে দেশের অপরাধী, আইনের শত্রু, এই সমাজের শত্রু। আগে ডোন্ট ওয়ারি, ওর জামিন হবে না। থ্যাংক ইউ, ইয়া, থ্যাংক ইউ ভেরি Thank মাচ। মিস্টার প্রকাশ, মিস্টার প্রকাশ, হ্যাঁ? স্যার, আপনি? কেন ভাই আমাকে এইভাবে দেখে চমকে কেন গেলে? না স্যার, আপনি তো ডিফেন্স লয়ার আছেন, আর আমি তো অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর আছি। আমাদের একসঙ্গে দেখলে যে কেউ শক হয়ে যাবে। আর এমনিতেও আগুন আর জলের মিলন হতে পারে না।
প্রকাশ রিয়েলি অনেক ইন্টেলিজেন্ট আছো। স্যার আপনি আজকে এখানে কি করে এলেন? প্রকাশ, আমি তোমার থেকে একটা ফেভার চাইছি। কিরকম ফেভার স্যার? বলছি, কিন্তু এটাও জেনে নাও যে এর বদলে তুমি আমার থেকে যেটা চাইবে পাবে। স্যার আপনি আসল কথাটা বললেন না। আজ আদালতে ফকিরার জামানতের হিয়ারিং আছে। না স্যার, ওই ফাকিরা জামিন হতেই পারে না। পুলিশ তো ওকে অনেক কষ্ট করে ধরেছে, আর এখন পুলিশের কাছে অনেক প্রমাণ আছে, আর এখন আরে ভাই, এসব আমি জানি। এই জন্য আমি চাই যে তুমি আদালতে ফকিরার জামানতের বিরুদ্ধে বেশি জোর দেবে না। যদি ফকিরার জামানত হয়ে যায় তো আমি তোমায় খুশি করে দেব। উকিল বাবু, আপনি আপনার জীবনে অনেক বছর এই প্রফেশনে দিয়েছেন, অনেক নাম কামিয়েছেন, অনেক টাকা কামিয়েছেন, অনেক সম্মান পেয়েছেন, অনেকগুলো কেস জিতে। আজকে আপনি সেই অপরাধীর জন্য ভালো কথা বলতে বলছেন? না মিস্টার প্রকাশ, এমনটা নয়। এই কথাটা তো আমরা ভালোভাবে জানি। যতক্ষণ আদালতে কারো বিরুদ্ধে জুলুম সাবিত না হচ্ছে ততক্ষণ সে আসামি হয় না। আর এখন পর্যন্ত ফকিরের বিরুদ্ধে কোনো মামলা প্রমাণ হয়নি। আসামি নয়, অভিযুক্ত। উকিল বাবু, আপনি কতদিন আইনের সাহায্য নিয়ে এরকম করতে থাকবেন? আপনি আর আমি এই শহরেই থাকি, আর আমরা খুব ভালো করেই জানি যে ফকিরা কিরকম লোক আর কি করে। এই কাজটা আমার দ্বারা হবে না স্যার। আমি আমার দায়িত্ব, আমার চাকরি, আমার ডিউটির সঙ্গে কোনো ভুল কাজ করব না স্যার। ফকির আর জামিন হবে না। এক্সকিউজ মি স্যার। স্যার আপনার জন্য চা পাঠাবো? আমি এখানে চা খেতে আসিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। বলো, কাজ হয়ে গেছে? না স্বামী সাহেব, এই প্রসিকিউটর অনেক জেদি আছে, মানছে না। এর দ্বারা আমাদের কত নুকসান আছে জানা আছে? স্বামী সাহেব, যদি ফকিরা রিমান্ডে চলে যায় তাহলে লোকসানের আন্দাজা লাগানো খুবই মুশকিল। আর স্বামী নিজের নুকসান কখনোই সহ্য করতে পারে না। ওই ছেলেটার কিছু না কিছু ব্যবস্থা তো করতেই হবে। অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর।
প্রকাশ, স্যার আপনি? হ্যাঁ দেখো প্রকাশ, এই ফাইলটা আমাকে দিয়ে দাও। এই কেসটাকে আমি দেখব। স্যার এটা কি বলছেন আপনি? আমার পড়াশোনার উপরে সন্দেহ আছে? এমন ব্যাপার নয় প্রকাশ, আসলে তোমার বাড়ি থেকে ফোন এসেছে, তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর তোমার এই সময় ওখানে যাওয়া খুবই দরকার। দিন, এই ফাইলটা আমাকে দিন, এই কেসটা আমি দেখে নেব। কিরে ছেলে, খুব গরমি আছে তোর ভেতরে? তোর কি মনে হচ্ছে তোর সত্তা দিয়ে চলবে এই দেশ? হ্যাঁ দেখুন, আমি জানি না আপনারা কি, কিন্তু এই সময় আমি খুব তাড়াতে আছি, সরে যান আপনারা। চিৎকার করিস না, ওই ফোনটা আমি করিয়েছিলাম। আর শোন, তোর বুড়ি মায়ের অ্যাক্সিডেন্ট করিয়ে আমার কি লাভ হবে? হ্যাঁ, যদি তুই মরে যাস তাহলে ফকিরার জামিন অবশ্যই হয়ে যাবে। ও, তাহলে এইসব আপনি অপরাধীকে বাঁচানোর জন্য করেছিলেন? কে হচ্ছেন আপনারা? তুই স্বামীর বিরুদ্ধে কাজ করে ভালো করিসনি, এবার তুই এই শহরে থাকতে পারিস না। তুই যে এরকম মানুষ, তোর তো হাত পা ভাঙলেও কাজ হবে না, তোকে তো সোজা উপরেই পাঠাতে হবে। এই দেখছিস কি তোরা, আমি যেই যাই একে শেষ করে দে। পালা পালা পালা।
তুমি? হ্যাঁ আমি হলাম কোমল সুরু। কোমল সুরে? হ্যাঁ, 6 মাস আগে আমাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। আইন এটা ভাবছিল যে আমায় ন্যায় দিয়েছে, কিন্তু আইন এটা জানে না যে আমাকে হত্যা করা হয়েছে। হোয়াট? এটা কি বলছো তুমি? দিস ইজ নট পসিবল। তোমার হত্যা কি করে হতে পারে? কেন হতে পারে না? এটা আলাদা ব্যাপার যে হত্যাকারী আমার হত্যার জন্য এমন একটা অস্ত্রর ব্যবহার করে যা দিয়ে আমাকে তো মেরে ফেললো, কিন্তু খুনি খুবই সহজে বেঁচে গেল। তোমার এই ধান্দাটা আমি বুঝতে পারছি না। এই ধাঁধাটারই তো সমাধান করার জন্যে আমার আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে। যদি কোনো মানুষকে, নিরীহ মানুষকে ফাঁসির সাজা দিয়ে দেওয়া হয়, তাহলে সেটাকে কি বলবে? শাস্তি নাকি হত্যা? এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না। আমি নিজেরই তোমার কেসের প্রসিডিংয়ে খুব ভালো করে পড়েছি। আর হ্যাঁ, তুমি নিজের অপরাধ স্বীকার করেছিলে আদালতে, তাই না? হ্যাঁ, আমি আমার দোষ স্বীকার করেছিলাম। তাহলে তুমি আইনকে কি করে দোষী বলতে পারো? আমি আইনকে দোষ দিচ্ছি না, আমি সেই মানুষটাকে দোষী বানাচ্ছি যে আমাকে এই দোষটা স্বীকার করতে বাধ্য করেছিল। যদি কেউ তোমায় অপরাধ স্বীকার করার জন্য বাধ্য করেছে, তাহলে সে অবশ্যই তোমার অপরাধী। কে আছে ও? তার নাম হলো অ্যাডভোকেট ভুরেলাল। ওই অ্যাডভোকেট ভুরেলাল? কিন্তু ওই তো তোমার ডিফেন্স লয়ার ছিল। ও তোমার খুনি কি করে হতে পারে? এটাই তো আমি তোমাকে বলতে চাই, আর সেই জন্যেই বারবার আমি তোমার কাছে এসেছি। আমি চাই যে তুমি এই সত্যিটাকে বোঝো, আমার সাহায্য করো। এই কথাটা আগের অক্টোবরের দশেরার দিন ছিল, আর পুরো শহরে ডান্ডিয়া নাচের মাহল চলছিল। আরে কি হলো, কি হলো? কারেন্ট চলে গেল, লাইটটা চলে গেল, দেখা দেখো অন্ধকার হয়ে গেল। কি হয়ে গেল? আরে কেউ জ্বালাও, চল এখান থেকে বেরো। পাম্পটা জ্বালাও। লাইট অনেক টাইম লাগবে, আসো। চলো দেখো, পালাও। দেখো, দেখো। হ্যাঁ চলো। লাইটটা জ্বালাও কেউ ভাই। পালাও পালাও, সবাই পালাও এখান থেকে। আরে কি হলো? কি পড়ে গেল? আরে চলো চলো, কিছু হয়েছে মনে হচ্ছে। কি ব্যাপার? এই তাড়াতাড়ি আহ! অজয় 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 ওঠো, অজয় এটা তোমার কি হলো? অজয় ওঠো, অজয় ওঠো প্লিজ। কোমল, এটা তুমি কি করলে? অজয়ের খুন করে দিলে? না না, আমি কিছু করিনি। আমি জানি না এসব কি করে হলো। তুই আমার হাসি খুশি জীবন সহ্য করতে পারলি না অজয়, তোর হলো না সেই জন্য তুই এভাবে ছিনিয়ে নিলি। তুই মহিলা না, তুই ডাইনি। আমি জানি না এসব কি করে হলো, আমি কিছু করিনি। আমি সত্যিই জানি না এসব কি করে হলো, আমি কিছু করিনি। কি পেলে তুমি আমার সংসার নষ্ট করে? আমি আমার মেয়ের জীবন এরকম বরবাদ হতে দেখতে পারবো না। আমি তোমায় ছাড়বো না, এই ছাড়ো, আমি ছাড়ো, তোমায় ছাড়ো। মেরে ফেলবো। ছেড়ে দিন আপনি। ছাড়ো আমাকে, ছাড়ো। আমি ছাড়বো না, মেরে ফেলবো। বিশ্বাস করুন, এই খুনটা আমি করিনি। আমি জানি না এই খুনটা কি করে হলো। চুপ থাকো।
তুমি যদি খুন না করো তাহলে কে করেছে? আমি জানি না। অজয়ের লাশের পাশে তুমি পিস্তল নিয়ে দাঁড়িয়েছিলে, আমি সত্যি আর ওই জানি না। পিস্তলে তোমার হাতের নিশান ছিল। আমি কিচ্ছু জানি না। আর আমরা এটাও জানতে পেরেছি যে অজয় মাকওয়ানার সঙ্গে তোমার কিছু সম্বন্ধ ছিল, প্রেমী ছিল ও তোমার। কিন্তু ও আমাকে ভালোবেসে ঠকিয়েছে। টাকার লোভে পড়ে ও আমার ভালোবাসাকে অস্বীকার করেছে, আর ও কুমার স্বামীর মেয়ে আলকার সাথে বিয়ে করে নিল। ব্যাস, এই কথাটা তুমি সহ্য করতে পারলে না। আর ডান্ডিয়াতে অজয়কে নিজের বউয়ের সঙ্গে ডান্স করে দেখে তোমার মনে ঘৃণা ভাবনা জেগে উঠল। না, এটা তো কোইন্সিডেন্স ছিল যে ওই সময় লাইট চলে গেল, আর সেটাই সুযোগ তুলে তুমি ওই পিস্তলটা দিয়ে অজয়কে তুমি খুন করে দিলে। না, না, না। কমল, কমল, আঙ্কেল, আঙ্কেল। হ্যাঁ মা, যখন আমি জানতে পারলাম যে তোমাকে অজয়ের কেসে গ্রেপ্তার করেছে, তো আমি নিজেকে আটকাতে পারিনি। আঙ্কেল, পুলিশে আমাকে অজয়ের খুনের দায়িত্বে গ্রেফতার করেছে। আই নো মা, জানি আমি, তোমাকেও আর ওই অজয় মাকওয়ানাকে। কিন্তু আঙ্কেল, সবাই এটা ভাবছে যে এই খুনটা আমি করেছি। তুমি একদম চিন্তা করবে না মা, পুলিশ যেই এফআইআর দর্জ করেছে ওটা আমি দেখে নিয়েছি, আর আমি সেই পিস্তলটাও দেখে নিয়েছি যেটাকে পুলিশওয়ালা তোমার আঙ্গুলের চিহ্ন হওয়ার দাবি করছে। আমি জানি না আঙ্কেল যে ওই পিস্তলটা আমার হাতে কি করে এলো। মা, পুলিশের কাছে শুধু এইমাত্র একটা সবুত আছে তোর বিরুদ্ধে, কিন্তু তুই একদম চিন্তা করবি না। আমি একজন উকিল, আইনটা ভালোভাবে বুঝি। যেই পিস্তল তোকে এই কেসটাতে ফাঁসিয়েছে সেই পিস্তলটাই তোকে এই কেস থেকে বাইজ্জত আজাদ করে দেবে। মা কমল, তুই আমার মেয়ের সমান, ধৈর্য রাখ। এই কেস থেকে তোকে বাঁচানো আমার কর্তব্য। আমি কথা দিচ্ছি মা যে তোর সাথে পুরো ন্যায় হবে। আসছি মা, ধৈর্য রাখ। এক্সকিউজ মি, আপনি আমার চেয়ারে বসেছেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনি কে? স্বামী, লোকেরা কুমার স্বামী বলে আমাকে। আচ্ছা, তো আপনি হচ্ছেন স্বামী। অনেক নাম শুনেছি আপনার, দর্শন হয়নি। বলুন এখানে আসার কষ্ট কেন করলেন? আসতে হয়, জল চেষ্টা পেলে কুমার কাছে আসতে হয়। আমি বুঝলাম না। ভুরেলাল, আপনি তো জানেন যে কালকে রাত্রিবেলা যার খুন হয়েছে ও আমার জামাই ছিল। জানি, ভালোভাবে চিনি। যদি আপনি এই ব্যাপারে এখানে এসেছেন, তো একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলে দিতে চাই যে আমি ওই নির্দোষ মেয়ে কমল সুরির ডিফেন্স কাউন্সিল আছি। ভুরেলালজি, এখন কেস তো শুরু হয়নি, আর আপনি সেই মেয়ে কোমল সুরি যে আমার জামাইয়ের খুনি আছে ওকে নির্দোষ প্রমাণ করে দিলে। আমি কি প্রমাণ করব কমল সুরি নির্দোষ আছে? আর পুলিশ ওকে এইভাবে হয়রান করে ওকে এই কেসে ফাঁসিয়ে অনেক বড় ভুল করেছে। আর কালকে তো আমি আদালতে
পুলিশের এমন ধজিয়া ওড়াবো যে সারা জামানা তামাশা দেখবে। আর এটা প্রমাণ করতে আমার একদম দেরি লাগবে না। এক ভলি ভালি সিধে সাধে নির্দোষ মেয়ের কাছে একটা জার্মান রিভলভার কি করে আসতে পারে, আর সেটাও বিনা লাইসেন্সে, যখন কি এমন ভয়ঙ্কর হাতিয়ার শুধু আন্ডারওয়ার্ল্ড ওয়ালের কাছেই থাকে। ভুরেলাল, ধরে নিন যে এই কেসটা আপনি জিতে ওই মেয়েটাকে বাঁচিয়ে নিলেন, তাহলে আপনি কি পাবেন? শুধু নাম, আর কিছু না? আপনি আমার সম্বন্ধে অনেক চিন্তিত আছেন, কারণটা জানতে পারি? কারণ সঙ্গে নিয়ে এসছি। স্বামী সাহেব, এটা তো শুধু গুড লাক ভুরেলাল। আমি তো আপনার ফিস তখন দেব যখন আপনি এই কেসের ফয়সলা আমার পক্ষে করবেন। কিন্তু স্বামী সাহেব কমল এই খুন করেনি, আর আমি পুরো বিশ্বাস করি যে ও নির্দোষ আছে। কে খুনি আছে আর কে দোষী এটাতে যদি আপনি না পড়েন তাহলেই ভালো। ভুরেলাল, মানুষ হতে যেই মজা আছে সেই মজা ভগবান হলে নেই। ফয়সলা আপনার হাতে। মা, আঙ্কেল তুমি? হ্যাঁ, আমার তোমার সাথে কিছু কথা বলা আছে। হ্যাঁ বলো না আঙ্কেল। দেখো মা, এই কেসটাকে আমি ভালোভাবে দেখেছি, এটা অনেক গভীরভাবে স্টাডি করেছি। তারপর পুলিশ তো তোমায় এই কেসে আসামি বানাতে কোনো কিছু ছাড়েনি। তোমার আর অজয় সম্বন্ধে তো পুরো দুনিয়া জানে, আর পুলিশ এই ব্যাপারটাকে মুদ্দা বানিয়ে এই কেসটা পেশ করেছে। তারপর পিস্তলের ওপর তোমার আঙুলের চিহ্ন, আর তোমার বিরুদ্ধে একটা নয় বরং অনেকগুলো সাক্ষী আছে, যারা রাতের অন্ধকারে গুলির আওয়াজ আর অজয়ের চিৎকার শোনে, তারপর আলোতে তোমার হাতে পিস্তল আর অজয়ের লাশ রক্তাক্ত অবস্থায় দেখে। কিন্তু এবার আবার কি হবে আঙ্কেল? তুমি তো বলেছিলে যে আমাকে বাঁচিয়ে নেবে। বিশ্বাস করুন আঙ্কেল, আমি এটা করিনি। আমার ঠাকুর জানে যে আমি এই খুনটা করিনি। জানি আমার সোনা, সব কিছু জানি, এই জন্য তত চিন্তিত আছি। এই বিষয়ে অনেক সিনিয়র উকিলের সাথেও কথা বলেছি, আর আমার এক জাজ বন্ধুর সাথেও পরামর্শ করেছি, আর আমি এই কনক্লুশনে পৌঁছেছি যে এই কেসে তোমায় বাঁচানোর শুধু একটাই রাস্তা আছে। রাস্তা? সেটা কিভাবে আঙ্কেল? দেখো মা, এখন তোমার পুরো অধিকার আছে আমার কথা মানা বা না মানা। আগে বলেই তো দেখুন আঙ্কেল, ব্যাপারটা কি। তোমার কথা শুনবো না সেটার প্রশ্নই ওঠে না। একজন বাবা কি তার সন্তানের খারাপ চাইতে পারে? বলো আঙ্কেল, কি করতে হবে? মা, তোমায় বাঁচানোর শুধু একটাই রাস্তা আছে আমার কাছে, আর ওটা এটা আছে যে তোমায় এই অপরাধ স্বীকার করে নিতে হবে। কি? অ্যাডভোকেট ভুরেলালের কথা শুনে আমি এই অপরাধটা স্বীকার করে নিই?
সরকারি উকিল আমার ওপর শকুনের মতন ঝাঁপিয়ে পড়ে। মনে হচ্ছিল যেন এরা আমার অপরাধের স্বীকার করার জন্য অপেক্ষা করছিল। প্রশ্নের ফোয়ারা ছড়ছিল, আমি চুপ করে রইলাম। তারপর আদালত নিজের মতামত শোনালো। মহিলা সমাজকে জন্ম দেয়। মহিলা মা আছে, আরও বোন আছে, মহিলা মেয়েও আছে। কিন্তু যখন এই মহিলা খুনি হয়ে সমাজের সামনে দাঁড়িয়ে যায়, খুন করে দেয়, এমন মহিলা কোনো সহায়তার যোগ্য থাকে না। মুজরিম কোমল সুরি, এই আদালত মিস্টার অজয় মখওয়ানার কতলে জুর্মে তাজের আতেহীন 302 কি তহত তোমাকে সজায় মত দেওয়া হচ্ছে। মিস কমলসুরি, এটা আমার বলতে খুবই আফসোস হচ্ছে যে তোমার নামে ব্ল্যাক ওয়ারেন্টের জারি হয়েছে। আদালত যে সাজাটা তোমার জন্য সিদ্ধান্ত নিয়েছে সেটা পূর্ণ করার সময় এখন এসে গিয়েছে। আজ সকাল ঠিক 5:30টার সময় তোমাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। যদি তোমার কোনো বিশেষ অন্তিম ইচ্ছা থাকে তবে বলে দাও। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। না, এপিপি মিস্টার প্রকাশ, এখন এই প্রশ্নটা আমি আপনাকে করছি। এটা আমার হত্যা হলো নাকি? আমার হত্যা কি অ্যাডভোকেট ভুরেলাল করেনি? তুমি ঠিক বলছো কমল, এটা মার্ডার। দিস ইজ আ মার্ডার। আর এই খুনের শাস্তি পাওয়ার অবশ্যই উচিত। কিন্তু কমল, আমি এখনো একটা কথা বুঝতে পারছি না যে আসলে অজয়ের খুনি কি? অজয়ের খুন ওই মানুষটা করেছে যে আজকে তোমার উপর আক্রমণ করার চেষ্টা করলো। কি? হ্যাঁ, তার নাম হলো ফকিরা। ও স্বামীর কথাতেই মানুষ খুন করে। ও পেশাতে একজন খুনি, আর সেই জন্যে স্বামী ওকে জামিন দিয়ে বের করাতে চাইছে, যাতে ও পুলিশ রিমান্ডে কোনো সত্যি যাতে না বলে। ও, তাহলে এবার আমি বুঝতে পেরেছি যে আমার মায়ের অ্যাক্সিডেন্টের ভুল খবর কেন দেওয়া হলো। তাহলে এর মানে এটা হলো কোমল যে এই পুরো ষড়যন্ত্রে স্বামী ভুরেলাল আর স্বামীর মেয়র সামিল আছে। না, এই ষড়যন্ত্রতে আলকা জড়িত নয়। বরং ও তো এটাও জানে না যে অজয় ওর বাবাকে ব্ল্যাকমেল করত, আর সেই জন্যেই উনি ওকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলে। এবার আমি পুরো কথা খুব ভালোভাবে জেনে গেছি। কাজ যদি আজকে আমি আদালতে থাকতাম তাহলে ফকিরা জামিন হতে দিতাম না। এখনো সবকিছু নষ্ট হয়ে যায়নি। এটাও একটা অদ্ভুত কোইন্সিডেন্স যে ম্যাজিস্ট্রেট মোহন কুমার আজকে আদালতে আসতে পারেনি। এবার ফকিরার জামিনের কেস কাল শুরু হবে। ফকিরা উর্ফ শ্যামলাল ওয়াল কাশিরাম, তোমার উপরে দফা 302, 307 আর 384 তহেত জুর্ম হায়ার করা হয়েছে। তোমাকে কি এই জুর্ম কবুল আছে? এক্সকিউজ মি ইওর অনার, এর আগে কি সরকারের উকিল সাহেব কিছু বলুক?
আমি আদালতে একটা দরখাস্ত করতে চাচ্ছি। আমি অজানা নির্দোষ ফকিরা ডিফেন্স কাউন্সিল। খুব অদ্ভুত ব্যাপার ইওর অনার, যে আজকের শহরে যখনই কোনো ঘটনা ঘটে তো পুলিশ কোনো কমজোর ব্যক্তিকে ধরে তার ওপর মিথ্যা ইলজাম লাগিয়ে তাকে আদালতের সামনে পেশ করে দেয়। কিন্তু এই বেচারা ফকিরা তো একজন খুবই সিধাসাধা ব্যক্তি আছে। ইওর অনার, আমি এটা চাই না যে পুলিশের সাথে কোনো অন্যায় করুক, একে জবরদস্তি কিছু করানোর চেষ্টা করুক। এই জন্য আদালতের কাছে এটা আমার প্রার্থনা যে আমার মক্কেল ফকিরার জামানত মঞ্জুর করা হোক। দ্যাটস অল ইওর অনার। সরকারি ওকিলের এই ব্যাপারে কি বলার আছে? আপনার কোনো অসুবিধে তো নয়? নো ইওর অনার। হ্যাঁ ইওর অনার, অসুবিধা আছে। সরি স্যার। ইওর অনার, স্টেটের এই কথার অসুবিধে আছে। মেলর্ড, আমি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অশোক গোস্বামী, আর এই কেসে আমি স্টেটকে রিপ্রেজেন্ট করছি। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ মেলর্ড। মেলর্ড, পুলিশরা ফকিরা আর শ্যামলালের উপরে যত চার্জেস আর ইলজাম লাগিয়েছে ওটা কম আছে। মাইলর্ড, এই লোকটা টাকা নিয়ে হত্যা করে, রেন্টের খুনি হচ্ছে, একটা পেশাবর খুনি। জানা নেই যে এই শহরের কত ভদ্র লোকের প্রাণ নিয়েছে। এটা সেই জন্যই, এটাতে শহরের একজন বড় লোকের হাত আছে, সেই জন্য এ বারবার বেঁচে যাচ্ছিল। আর এইরকম লোকেরা অ্যাডভোকেট বুরেলার মতন আইনের চালাক লোকদের পেয়ে যায়। টাকার লোভে আইন, সত্য, ওর সম্মান, আইনের ডিগ্রি আর নিজেকেও বিক্রি করে দেয়। আই স্ট্রংলি অবজেকশন ইওর অনার। এটা খুবই বেহুদা আর বেবুনিয়াদ ইলজাম আছে। নো ইওর অনার, এটা মিথ্যা ইলজাম নয়, এটাই সত্যি। ইটস আ ফ্যাক্ট। আর এটাকে আমি আদালতের সামনে প্রুফ করে থাকবো। আই উইল প্রুফ ইট। মাই লর্ড, ফকিরা যার ব্যাপারে এটা বারবার বলা হচ্ছে যে ও খুবই ভদ্র, খুবই নির্দোষ আর জানি না কি কি, ওকে পেশাবর অপরাধী আর খুনি প্রমাণ করার জন্য আমার কাছে এরকম প্রমাণ আছে, একটা এরকম সবুত যেটাকে আপনারা খুব ভালোভাবে জানেন। আর যাকে দেখে আইনের নামে ব্যবসা করার মতন লোকেরাকে আর এইরকম অপরাধীকে যেই লোকগুলো বাঁচাতে চাইছে তার হোশ উড়ে যাবে। মাইলর্ড, আপনার মনে আছে যে 6 মাস আগে কোমল সুরের কেসটা পুরো শহরে আগুন লাগিয়ে দিয়েছিল, পুরো নড়িয়ে দিয়েছিল। হ্যাঁ মনে আছে, আমার ভালো করে মনে আছে। কিন্তু মিস্টার প্রকাশ, কোমল সুরিকে মোকদ্দমে থেকে এই ফকিরার জামানেতে কি সম্বন্ধ আছে? সম্বন্ধ আছে মাই লর্ড, ভালো সম্বন্ধ, খুবই ভালো সম্বন্ধ। আর সেটাকেই প্রমাণ করার জন্য আমি আদালতে একজনকে ডাকতে চাই। কে আছে ও সাক্ষী? মাই লর্ড, এর আগে আমি ওর নাম বলি বা ওকে এখানে ডাকার চেষ্টা করি, আমি আদালত থেকে অনুরোধ করছি যে এখানে যত লোকরা বসে আছে কেউই বাইরে যেতে না পারে। যখন পর্যন্ত এই খাস গওয়াহের শুনবাই পুরো না হচ্ছে, এই কোর্ট রুমে বাইরে কেউ যাবে না।
কোমল, Arrest them! Arrest them! Arrest them! And bring them here. আমার নাম হলো কোমল সুরি, যাকে পুলিশরা আগের অক্টোবরে অজয় মখওয়ানার খুনের দায়িত্বে গ্রেফতার করেছিল। কিন্তু সে যে নির্দোষ ছিল, অ্যাডভোকেট ভুরেলাল সেটা সবটাই জানত, কারণ সেই তার ডিফেন্স লয়ার ছিল। কিন্তু আসল হত্যাকারীর থেকে ওনাকে একটা বড় দাম দেওয়া হয়েছিল। আমাকে নিজের কথায় আর মিথ্যে আশ্বাসের জালে ফাঁসিয়ে আমাকে দিয়ে অপরাধ স্বীকার করিয়ে নেয়, এটা বুঝিয়ে যে এতে আমার শাস্তি কমে যাবে। আমি ওনার কথায় ফেঁসে যাই। কি অ্যাডভোকেট ভুরেলাল, আমি কি সত্যি বলছি না? আগে এই কথাটা একদম ঠিক আছে। আমি তো একে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু স্বামী আমাকে পয়সা দিয়ে কিনে নিয়েছিল। এবার শুনলেন তো আপনি নিজেই। এবার আমি এই নির্দোষ ফকিরার কাছে আসি। আমি চাই যে ও আদালতকে বলুক যে দশেরার ওই রাত্রিরে অজয় মখওয়ানার ওপর আক্রমণটা কি করেছিল। বলো ফকিরা, যা কিছু আমি বললাম সেটা কি মিথ্যে? না না, এটা সত্যি আছে। আমি গুলি চালিয়েছিলাম অজয় উপরে। আমি ওর খুন করেছি, কিন্তু আমাকে খুন করার জন্যে সমী সাহেব বলেছিলেন, আর উনি কতগুলো খুন করিয়েছেন আমার দিক থেকে। ইয়োর অনার, স্বামীর মেয়ে আলকা তো আজ অব্দি এটা জানে না যে ওর স্বামী অজয় মখওয়ানার খুনি আমি নই, বরং নিজেই ওর বাবা। কি স্বামী, এই কথাটা কি সত্যি নয়? এটা সত্যি। আমি বলেছিলাম তাই ফকিরা এসব করলো। ইয়োর অনার, এরা সবাই আপনার অপরাধী। এরা নিজের অপরাধের স্বীকারও করে নিয়েছে। ইয়োর অনার, এরা সবাই ওই মানুষ যারা আমার থেকে আমার নিরীহ জীবন কেড়ে নিয়েছে। এরা নিজের টাকার জোরে, নিজের স্ট্যাটাসের জোরে, নিজের পেশার জোরে আইনকে বিভ্রান্ত করে। এরা সমাজের শত্রু, দেশের শত্রু, এরা আইনের শত্রু। এরা ইয়োর অনার, ইনি হলেন মিস্টার স্বামী, যিনি ফকিরার জামিনের জন্যে এপিপি মিস্টার প্রকাশকে ঘুষ দিতে চেষ্টা করেছে। হ্যাঁ ইয়োর অনার, স্বামী আর এর লোকেরা আমার উপরেও হত্যা করার চেষ্টা করেছিল। কুমার সুরি সেই সময় এসে আমার বাঁচিয়ে নিল। এই সমাজে স্বামী আর ফকিরার মতন লোক আইনের অপরাধী হয়, কিন্তু অ্যাডভোকেট ভুরেলালের মতন লোক, এরা হলো সেই রকম লোক
যাদের জন্য সমাজে ন্যায়ের মর্যাদা পালন হওয়া উচিত। ইয়োর অনার, যদি অ্যাডভোকেট ভুরেলাল চাইতো তাহলে আমাকে বাঁচাতে পারতো। এটা প্রমাণ করেছে আমার মতন একটা মেয়ের কাছে জার্মান রিভলভার কি করে আসবে, কিন্তু উনি এটা করেননি। ইয়োর অনার, একটুকু টাকার লোভে একজন ভগবান রাক্ষস হয়ে গেল, আমার থেকে আমার জীবন কেড়ে নিল। এইরকম মানুষেরা ক্ষমার যোগ্য নয়। এইরকম লোককে কড়া থেকে কড়া শাস্তি দেওয়া উচিত, এমন শাস্তি যে অন্য কেউ এইরকম অপরাধ করার সাহসও না করে। এবার আগের সিদ্ধান্ত আমি আদালতের উপর ছাড়ছি। আজ আমি যেই কুর্সিতে বসে আছি ওর জন্য আমিও লয়ের ডিগ্রি হাসিল করলাম। আমিও আইনের মর্যাদা পালন করার জন্য শপথ নিয়েছিলাম। আমার চোখে এই দেশ থেকে জুড়ে প্রত্যেককে মানুষের শরীরে জুড়ে এক কালো কোট হয়, আর ওটা এই জন্যে হয় যে ওই অন্যায়কে অন্ধকার সমাপ্ত করে বেগুনাদেরকে ইনসাফ দেওয়ায় আর মুজিমদেরকে সজা। আর এই কালো কোটের ভিতরে হয় একটা সফেদ চমচমাতি আত্মা। এই পেশা শুধু পেশা নয়, সমাজের সেবা, মানুষের ফরজ। এই সমাজের সিধা সাদা কমজোর আর অশিক্ষিত লোকদেরকে ওনার অধিকার দেওয়ার জন্য ইনস্টিটিউশনস আছে। এই মর্যাদার সম্মান হওয়া চাই, নাহলে সমাজ দিয়ে ইনসাফের ভরসা উঠে যাবে, সমাজে নিরাশ ফেলে যাবে। আমার সামনে এই মুজরিম যে দাঁড়িয়ে আছে, ইনার কি আর সজা তো নিশ্চয়ই পাবেন, কিন্তু এই সব মুজরিমের মাঝখানে সব থেকে বড় মুজরিম আছেন অ্যাডভোকেট ভোরেলাল, যে কানুনের লোক হয়েও কানুন দেখে মিথ্যেবাদী করেছে। আমি চেষ্টা করব ইনাকে এই জুর্মের জন্য খুব কড়া সজা দেওয়া হোক, কেননা মিস কোমল সুরির খুনি স্বামী আর ফকিরা তো আছেন, কিন্তু মেন কাতিল আছে ভোরেলাল। The court is adjourned for the day. যাবার আগে তোমাকে কিছু বলতে চাইছিলাম। বলো। যতদিন এই পৃথিবীতে তোমার মতন লোক আছে, ন্যায়ের আলো কোনোদিন কম হবে না। আমি ন্যায় পেয়ে গেছি, আমার অতৃপ্ত আত্মাও শান্তি পেয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ প্রকাশ।